আমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখি, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে দিব, যার কারণে একটু স্ক্রিনশট নিয়ে রাখি। দেখো পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটা কি আছে তোমার 5 নম্বরের পরে পরবর্তী 6 নম্বর প্রশ্ন হিসেবে আমরা যে দিচ্ছি, এই যে ক্লাসটা নিচ্ছি, দেখো বিগত ক্লাস থেকেও আমাদের যেমন কমন আসছিল, এই ক্লাস থেকেও ইনশাল্লাহ কমন আসবে, সুতরাং সকলেই ধৈর্য সহকারে ক্লাসটা করবে। আমরা এখানে শুধুমাত্র তোমাদের সাজেশনই দিচ্ছি না, সাজেশনের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু সলিউশনও করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে আজকের ক্লাসটা, সুতরাং সকলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের অলরেডি কোর্স নিয়েছো তোমরা তো রেকর্ডেড আকারে ভিডিওটা পেয়ে যাবা, আর যারা কোর্স নেও নাই এখনো নিয়ে নিতে পারো। তোমার 750 টাকায় যারা কোর্স নিয়েছো তারা 750 টাকায় পরবর্তী সকল এই সুবিধাগুলো পেয়ে যাওয়া, বোর্ড থেকে একটু পড়ে নিও। আর যারা কোর্স নেও নাই তারা 999 টাকা নিলে এই সেমিস্টারে 250 টাকা মূল্যের কোর্স তো ফ্রি পাবাই, সাথে ওই যে নেক্সট সেমিস্টারের কোর্স গুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক চলে আসি, দেখো তাইলে 6 নম্বর প্রশ্নে আমি যেটা দিব সেটা হচ্ছে কি, সিগমা বন্ধন আর সমযোজী বন্ধন কাকে বলে? সিগমা বন্ধন বন্ধন আর হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে, এটা সংজ্ঞা কি তোমাদের বলে দিতে হবে? সমযোজী বন্ধন কাকে বলে, এই দুইটা থেকে একটা কিন্তু কমন পাওয়া, ঠিক আছে? সিগমা বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে। হ্যাঁ ইনশাল্লাহ কমন কেন পাবা না, আমাদের মেগা ক্লাস থেকে অবশ্যই কমন পাবা, 70% এর উপরে প্রশ্ন তোমরা কমন পাবাই পাবা, নো মিস্টেক, ঠিক আছে? সুতরাং ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো। তো দেখো আমরা এখন একটু দেখাই দিই তোমাদের যে সিগমা বন্ধন আর সমযোজী বন্ধনটা কাকে বলে। দেখো যদি আমার দুইটা অরবিটাল কোনো সময় পাশাপাশি অধিক্রমণ করে, দুইটা অরবিটাল যদি কোনো সময় পাশাপাশি অধিক্রমণ করে তখন আমরা সেটাকে কি বন্ধন বলবো? সিগমা বন্ধন, ঠিক আছে? সেটাকে কি বলবো? সিগমা বন্ধন, ঠিক আছে? এরপরে আসো তোমার সিগমা বন্ধনের পরে কি সমযোজী বন্ধন, যদি কখনো দুইটা পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তখন তাকে বলে সমযোজী বন্ধন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন আসো তোমার পরবর্তী প্রশ্ন হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অম্লত্ব অথবা ক্ষারত্ব নির্ণয় করো, এটা তোমাদের নেওয়ার দরকার নাই, অম্লত্ব ক্ষারত্ব দরকার নাই। আচ্ছা তাও লিখে নাও, আমি একটু মুছে দিই এখানে, দুইটা উদাহরণ দিই, আশা করা যায় এখান থেকে কমন পাবে। তোমার কি অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করো। অম্লত্ব, অম্লত্ব মানে কি তোমার CaO, তারপরে হচ্ছে ZnO, আর ক্ষারত্ব কি, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি। ক্ষারত্ব নির্ণয় করবা হচ্ছে তোমার কার, SO2, HNO3। বিষয় হচ্ছে অম্লত্ব আর ক্ষারত্বটা কিভাবে নির্ভর করে আমি সেই জিনিসটা তোমাদের বলে দিচ্ছি। আর তোমরা যদি বলো স্যার এটা একটু দেখাই দেন কিভাবে বের করতে হবে, তাহলে দেখাই দিব। বিষয় হচ্ছে কোন অম্লত্ব বলতে কি, আমরা যদি একে তোমার অ্যাসিডকে যদি আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করে যদি লবণ পানি উৎপন্ন করে এবং সে যে কয় পরমাণু বা অণু তোমার কি করতে পারে, যে আলাদা করতে পারে, সেটাই হচ্ছে আমাদের কি অম্লত্ব। ক্ষারত্বের ক্ষেত্রেও সেম একই জিনিস, ওকে? এরপরে আসো 8 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, পিএইচ কি? পিএইচ কি বলতো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমানের সাপেক্ষে। পিএইচ হচ্ছে যে কোনো তোমার পদার্থে যে হাইড্রোজেন আয়নের যে ঋণাত্মক লগারিদমের মান, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ তোমার কি এইচ প্লাস, এটাকে বলা হয় পিএইচ। অর্থাৎ যে কোনো দ্রবণে তোমার কি থাকবে, যদি তোমার হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মানকে আমরা বলি পিএইচ, ঠিক এভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং 9 নম্বর প্রশ্ন হিসেবে আমরা দিচ্ছি, 9 নম্বর প্রশ্ন হিসেবে অটো প্রভাবক কি? অটো প্রভাবক, অটো প্রভাবক কি? দেখো
অটোপ্রভাবক বলতে আমরা বুঝাচ্ছি তোমার যদি আমরা কোনো বিক্রিয়ায় বাইরে থেকে কোনো পদার্থকে আমরা প্রভাবক হিসেবে না ব্যবহার করি, যদি বিক্রিয়ার অভ্যন্তরেই ওই প্রভাবকটা উৎপন্ন হয় এবং বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। অর্থাৎ আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, যে যদি কোনো বিক্রিয়ায় আমার কি হয়, যে বাইরে থেকে কোনো প্রভাবক যুক্ত না করলেও তোমার কি বিক্রিয়ার মধ্যেই কোনো পদার্থ বা যৌগ প্রভাবক হিসেবে কাজ করে এবং বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, তখন তাকে আমরা কি বলি, অটোপ্রভাবক বলে। বুঝছো বিষয়টা? এরপরে আসো, অটোপ্রভাবক গেল, তারপরে কি প্রশমন। প্রশমন কি বলো তো? প্রশমন কি? প্রশমন হচ্ছে, আচ্ছা এটা তোমরা দেখে নিও, একদম সহজ একটা সংজ্ঞা, দেখে নিও। একটু টাইম কমানোর জন্য হচ্ছে ইয়ে করছি, কিছু কিছু প্রশ্ন একটু স্কিপ করে যাচ্ছি, একদম যেগুলো বোঝার মতো দরকার সেগুলোই আমরা আলোচনা করছি ইনশাল্লাহ। দেখো 10 নম্বরে হচ্ছে রিডক্স কি। রিডক্স কি? রিডক্স হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। রিডক্স কি? জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়া একই সাথে ঘটে তাকে বলা হয় রিডক্স। ঠিক আছে? তারপরে আসো, যে এসপিআই জুবাইল খান গুড, সজিদা কেপিআই গুড, রাইসা ইসলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এরপরে আসো, তোমার কি 11 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি। আমরা এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? তোমার কি পারমুটিট কি? পারমুটিট কি? পারমুটিট কি বলো তো? আর্দ্র সোডিয়াম অর্থোসিলিকেটকে আর্দ্র সোডিয়াম অ্যালুমিনোসিলিকেট, আর্দ্র সোডিয়াম অ্যালুমিনো অর্থোসিলিকেটকে আমরা বলি পারমুটিট। ঠিক আছে? এটুক লিখে দিলে হয়ে যাবে। এরপরে আসো, গ্যালভানাইজিং কাকে বলে? গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং কি? ঠিক আছে, এটা সবাই পারো। এরপরে আসো, তোমার কি 12 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, তোমার বিউটেনের গাঠনিক সংকেত লিখো। বিউটেন এর গাঠনিক সংকেত লিখো। গাঠনিক সংকেত। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আচ্ছা এরপরে আসো, তোমার কি 13 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন কি? তারপর হচ্ছে কি, যে অ্যালকেন ও অ্যালকাইন কাকে বলে? ঠিক আছে? এরপরে আসো, 14 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, তোমার অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ কি? আর 15 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, তোমার খাদ্য সংরক্ষণ কি? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। খাদ্য সংরক্ষণ কি? ঠিক আছে? আশা করা যায় এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে সর্বনিম্ন 10টার ভিতরে সর্বনিম্ন 6টা প্রশ্ন কিন্তু তুমি কমন পাবাই বাবা, নো মিস্টেক। এখন বলো সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা দিব? আমরা এখন এটা একটু মুছে দিব, দিয়ে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিই, আমরা এটা একটু মুছে দিব। মুছে দেওয়ার পরে এখন আমরা কি দিব? সংক্ষিপ্ত প্রশ্ন দিব। সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা দিব তাইলে বলো সবাই, দ্রুত বলো। সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো দিব? যারা আমাদের শর্ট সাজেশনটা নেও নাই এখনো নিয়ে নিতে পারো, মাত্র 250 টাকায় সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ।
আর যারা নেক্সট সেমিস্টারের কোর্সে ভর্তি হয়ে যেতে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো। যদি আগে আমাদের শর্ট সাজেশনটা নিয়ে থাকো সেক্ষেত্রে মাত্র 750 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা পরবর্তী সেমিস্টারে। কেউ চাইলে আমাদের কোর্সে যদি জয়েন হয়ে থাকতে চাও 50% ডাউন পেমেন্ট করেই কিন্তু কোর্সে জয়েন হয়ে থাকতে পারো। ক্লাস শুরুর আগে বাদ বাকি টাকা পরিশোধ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে নেক্সট কোশ্চেনে, সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত কয়টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি? 14টা, বাট 14টা দিব না বোধহয়। স্যার 11 2 যোগ। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা যে শর্ট সাজেশনটা দিয়েছি, আমরা মানে আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তাদের যে শর্ট সাজেশন দিয়েছি আমরা এখানে সবগুলা দিচ্ছি না, আমরা কিছু কিছু জিনিস একটু হিডেন রাখছি। যাদের কাছে শর্ট সাজেশন আছে তারা একটু চেক করে দেখবে, আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন নেই কারণ তাদের কিছু প্রাইভেসি থাকার দরকার, যার কারণে। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 14টা দেবো, এখান থেকে যদি 6টা কমন না পাও আইসে আমারে কইও যে স্যার 6টা কমন আসি নাই। ঠিক আছে? দেখবা এসে মিলাই দেখবা পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, দেখো প্রথমে 1 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি তোমার অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। অরবিট ও অরবিটাল এর পার্থক্য লিখো। ঠিক আছে? অরবিট ও অরবিটালের পার্থক্য লিখো। এরপরে আসো যে 2 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি তোমার, আচ্ছা অরবিট ও অরবিটালের ভিতরে পার্থক্য কি? এটা তো তোমরা পারো না? অরবিটটা কি বলতো? আমি যে কোনো একটা পার্থক্য একটু তোমাদের বলে দিই। তার কারণ হচ্ছে যে যদি একটু জিনিসগুলো এলাবোরেটলি না বলে দিই, মানে শর্টকাট যেগুলো আমাদের প্রয়োজন, তাহলে তোমরা আসলে একদম বুঝতে পারবে না। অরবিট হচ্ছে আমাদের যে কোনো একটি পরমাণুর, তোমার কি, আমি একটু একে দেখাই দিই। মনে করো আমার একটা পরমাণু আছে, সোডিয়াম পরমাণু। কি পরমাণু? সোডিয়াম পরমাণু। তাইলে এটা সোডিয়াম 2 দেখাই দিলে খুব সুন্দর বুঝতে পারবা। এটা হচ্ছে সোডিয়াম পরমাণু। ঠিক আছে? 11। এখন অরবিটটা আসলে কি? অরবিট হচ্ছে যে কোনো পরমাণুর যে স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি সেটাই হচ্ছে অরবিট। আর অরবিটালটা কি? এই যে অরবিট সমূহ যে শক্তি স্তরে অবস্থান করে সেটাকেই বলা হয় অরবিটাল। আশা করি সকলে বুঝতে পারছো। না, আমরা 20টা প্রশ্ন এত দিব না বাবা, আমরা 14টা প্রশ্ন বলেছি, 14টাই প্রশ্ন দেবো। আশা করা যায় এখান থেকে কমন পাবা, সর্বনিম্ন 6টা প্রশ্ন শিওর কমন পাবা। তাইলে একটা ক্লাস করে যদি তুমি এতগুলো প্রশ্ন কমন পাও তাহলে ক্লাসটা ক্যান করবা না, আর বন্ধুদের ক্যান শেয়ার করবে না, দ্রুত শেয়ার করে দাও বন্ধুদের, কারণ সবাইরই ফেল ঠেকানোর দরকার, তাই না? এবারে আসো 2 নম্বর প্রশ্ন হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার H2 plus Cl2 equal to 2HCl সমীকরণের তাৎপর্য কি? সমীকরণের তাৎপর্য কি? ঠিক আছে? তো দেখো তার মানে যে কোনো একটা সমীকরণ থাকলে সেই সমীকরণের একটা তাৎপর্য থাকে। যে কোনো একটা সমীকরণের 2 ধরনের তাৎপর্য থাকে। তাৎপর্যগুলো কি কি? একটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য আর একটা হচ্ছে গুণগত তাৎপর্য। পরিমাণগত তাৎপর্য কি? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা হাইড্রোজেন আর 2টা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে, পরিমাণগত তাৎপর্য। এরপরে কি আমরা কি বলতে পারি? যে হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, পরিমাণগত তাৎপর্য। গুণগত তাৎপর্যটা কি? যে 2 পরমাণু হাইড্রোজেন ক্লোরিন, 2 পরমাণু হাইড্রোজেন 2 পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়া করে তোমার 2 পরমাণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। কি হয়ে গেল? তো এখন আসো তাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিষয়টা শেষ, গুণগত পরিমাণগত তাৎপর্য শেষ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন আসো পরবর্তী প্রশ্ন হিসেবে দেখবো যে দেখাও যে সমস্ত ক্ষারই ক্ষারক। আমরা রচনামূলক প্রশ্ন একটা দুইটা একটু সলভ করে দিব, যার কারণে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন খুব একটা বেশি সলভ করার টাইম পাবো না ইনশাল্লাহ। দেখাও যে সমস্ত
ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারকই ক্ষার নয়। কিন্তু কি সমস্ত ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সমস্ত ক্ষারকই ক্ষার নয়, সমস্ত ক্ষারক ক্ষার নয়। ঠিক আছে, এখন আসো 4 নম্বর প্রশ্ন হিসেবে কোনটা দিব। 4 নম্বর প্রশ্ন হিসেবে আমরা দিচ্ছি তোমার জটিল ও যুগ্ম লবণের মধ্যে পার্থক্য দেখাও। জটিল ও যুগ্ম লবণের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি তোমার Na2CO3 কে ক্ষারীয় লবণ কেন বলা হয়? কে ক্ষারীয় লবণ কেন বলা হয়? ঠিক আছে, আচ্ছা এরপরে আসো পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসবে পরীক্ষায়, প্রশ্নের যে কোনো এক কোণায় পাবা, প্রশ্নের যে কোনো এক কোণায় কিন্তু এটা লেখা পাবা। তোমার কি প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু করলে ইনশাল্লাহ তোমরা ভালো একটা মার্কস কিন্তু কমন পাবাই পাবা। শিল্পক্ষেত্রে প্রবাহকের 4টি ব্যবহার, এটা তো থিওরি একটা প্রশ্ন। শিল্প ক্ষেত্রে প্রভাবকের 4টি ব্যবহার, 4টি ব্যবহার। 8 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো। ঠিক আছে, আচ্ছা ওইটা তাহলে একটু উল্টায় নিবা। ক্ষার ও মৃদু পানির পার্থক্য। ক্ষার ও মৃদু পানির পার্থক্য। আচ্ছা এই প্রশ্নগুলোকে আমি বুঝাই দিব, বলো কমেন্টে জানাও যে এই প্রশ্নগুলো যদি বুঝাই দিতে বলো তাহলে আমি বুঝাই দিব। এখন আসো পরবর্তী প্রশ্নে, একটু কমেন্টে জানাও, অনেকে যুক্ত আছো। পরবর্তী প্রশ্ন, তা নাহলে আমি জাস্ট সাজেশন আকারে প্রশ্নগুলো দিয়েই শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা নাকি এগুলো নিয়ে একটু আলোচনা করি, কি বলো? হ্যাঁ, আচ্ছা দেখি আরো 2টা লেখা যাবে, লিখে নি। তোমার কি কার্যকারীমূলক কাকে বলে? উদাহরণ দাও। বলো তো কার্যকারীমূলক কাকে বলে? কার্যকারী মূলক কাকে বলে? মূলক কাকে বলে? এখন আসো 9টা হয়েছে তাই তো, 10টা। প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল। সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল, তারপরে কি হাকেল নীতি আর ফুড অবজারভেটিভ। 11 নম্বরে হচ্ছে হাকেল নীতি, হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্ব। আর 12 নম্বরে কি তোমার হচ্ছে কি প্রাকৃতিক ফুড অবজারভেটিভ, প্রাকৃতিক ফুড অবজারভেটিভ। ঠিক আছে, প্রাকৃতিক ফুড অবজারভেটিভ। ওকে, আচ্ছা এখন আসো এগুলো বুঝাই দিব তাই তো। ঠিক আছে, আমরা এখন
আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। এখন আসো আমরা তাহলে এগুলো একটু বুঝাই দিই তোমাদের। আমি শেষ থেকে শুরু করি, কি বলো? শেষ থেকে শুরু করলে কেমন হয় কমেন্টে জানাও। শেষ থেকে শুরু করি, একদম শেষের থেকে শুরু করি। প্রথমে আসো প্রাকৃতিক ফুড অবজারভেটিভটা কি আসলে সেই জিনিসটা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখো এখানে বলছে যে যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায় তাকে বলা হয় প্রাকৃতিক ফুড অবজারভেটিভ। অর্থাৎ যেরকম আমরা মনে করো কলায় কি করে, কার্বাইড স্প্রে করে, তাই না? এখন বিভিন্ন ফলমূলে কি করে বলতো, ফরমালিন দেয়, তাই না? অল্প মানে কেন দেয়, কারণ কি ওগুলো তাদের দীর্ঘদিন তাজা দেখায়, তাই তো? মানে যেসব রাসায়নিক বস্তু আমরা কোনো অল্প পরিমাণে মানে একটা নির্দিষ্ট মাত্রা আছে, কিন্তু ওই মাত্রায় কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে এরপরে আমরা রচনামূলক প্রশ্ন দিব, 10টা রচনামূলক প্রশ্ন দিব, 10টা থেকে 4টা শিওর কমন পাবা, শিওর 100%। না পাইলে আমি এই যে কান ধরছি, ঠিক আছে, দেবেই দেবে, নো মিস্টেক। ওকে, তো দেখো সুতরাং বুঝাই দিলে ভালো হয়, তাই তো? সুতরাং আমি একটু বুঝাই দেবো সংক্ষিপ্ত প্রশ্ন, এই জন্যই আমি সবগুলো একবারে লিখে নিয়েছি। আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন এখন বুঝাই দেবো। ওকে, তো তাহলে প্রাকৃতিক ফুড অবজারভেটিভ আসলে বুঝতে পারছো, তাহলে এটা নিয়ে সমস্যা গেল। তাহলে পরেরটাই যাই, হাকেল তত্ত্ব কি এটা বোঝানোর চেষ্টা করি। হাকেল তত্ত্ব, দেখো হাকেল তত্ত্বটা কি সেটা দেখো। এখন আমরা হাকেল তত্ত্বটা কি একটু দেখি। আমরা সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ বুঝাই দেবো, যেন তোমাদের মানে এই ক্লাসটা করে মানে ক্লাসও করলে সাজেশনও পাইলা, আবার সবগুলো বুঝেও গেলা, খুবই ভালো হয় না? আচ্ছা, হাকেল তত্ত্বটা একটু দেখি। আমাদের এটা হচ্ছে ফুড অবজারভেটিভে চলে আসছি। আমি একটু হাকেল তত্ত্বটা বোঝাবো এখন তোমাদের। আচ্ছা, বলছে সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় সমচাক্রিক কাঠামো থাকে। কি বলছে? সকল অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, তোমার একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো এই অ্যারোমেটিক যৌগটা কি? যেরকম আমি তোমাদেরকে যে কোনো একটা যৌগের কথা বলি, আমরা যেরকম বেনজিন, আমরা একটা বেনজিন আঁকি, দেখো বেনজিনের ক্ষেত্রে গঠনটা কিন্তু ঠিক এরকম হয়, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, এখানে আঁকি সিএইচ, তারপরে হচ্ছে সিএইচ 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 সিএইচ, অর্থাৎ এরকম থাকে বেনজিনের গঠনটা ঠিক এরকম, ঠিক আছে? এখন এই জিনিসটাকেই যদি আমরা একটু মডিফাই করে আঁকি তাহলে দেখো গঠনটা ঠিক এরকম হয়। একটু বেঁকিয়ে গেল, আমি একটু মডিফাই করে আঁকি, এই যে এখন এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবে আঁকতে পারি, ঠিক আছে? তো এই যে বেনজিন বলছে দেখো সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকে, যার উপরে ও নিচে সঞ্চরণশীল পাই আণবিক অরবিটাল থাকে। ওকে, এটাকেই বলা হয় হাকেল তত্ত্ব। তাহলে পরীক্ষায় আসলে আমরা কি লিখবো, যে সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় কাঠামো থাকে, সমতলীয় কাঠামো থাকবে এবং যার উপরে ও নিচে একটি সঞ্চরণশীল অরবিটাল থাকবে। সঞ্চরণশীল অরবিটাল বলতে কোনগুলো বোঝাই বলতো? যে দেখো এখানে সঞ্চরণশীল বলতে বোঝায় এই যে হাইড্রোজেন, এই পরমাণুর এই যে হাইড্রোজেন পরমাণু কিন্তু এদিক সেদিক নড়াচড়া করতে পারে। তাহলে এটাই হচ্ছে হাকেল তত্ত্ব। পরীক্ষায় আসলে পারবে না? আশা করা যায় এখন সবাই পারবে। এখন আসো পরবর্তী প্রশ্ন, প্রাইমারি অ্যালকোহল কি? আমরা এরকম সবগুলো প্রশ্ন বুঝাই দেবো এখন, ঠিক আছে? যাতে তোমরা ক্লাসটা করলা, সাজেশনও পাইলা এবং সবকিছু বুঝেও গেলা। প্রথমে বুঝাবো, দেন রচনামূলক প্রশ্ন দিব 10টা, সেখান থেকে 4টা প্রশ্ন 100% কমন পাবা।
4টা প্রশ্ন 100% কমন, 100% কমন পাবা, ঠিক আছে, এই 12টা প্রশ্ন থেকে। ওকে, তো দেখো এখন আমরা যে কাজটা করবো, পরের প্রশ্নে যাবো যে প্রাইমারি অ্যালকোহল কি, সেকেন্ডারি অ্যালকোহল কি, টারশিয়ারি অ্যালকোহল কি। বলছে যে সমস্ত হাইড্রোকার্বনে একটা OH বন্ড থাকে সেটাকে বলা হয় তোমার কি, প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। যেরকম আমি যদি জিনিসটা একটু আঁকাই, যেরকম আমি যদি এরকম আঁকাই যে তোমার তোমার কি CH3OH একটা গেল। আমি যদি এরকম আঁকাই যে তোমার CH3 বন্ড CH, এখানে একটা বন্ড দিলাম CH3, তারপরে OH। আবার যদি এরকম আঁকাই CH3 বন্ড CH3, এখানে হচ্ছে কার্বন থাকবে, এখানে CH3 বন্ড OH। এখানে দেখো এই যে পরমাণুগুলো আমরা সরি বন্ডগুলো আমরা এখানে আঁকালাম, এখানে প্রথমটাই দেখো কি আঁকাইছি, CH3OH। এখানে দেখো একটা মাত্র হাইড্রক্সিল মূলক আছে এবং কার্বনের সাথে একক বন্ধন আছে, অর্থাৎ কি, যদি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে একটি মাত্র OH মূলকে, তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি। স্যার প্লিজ আজকে আর কোনো ক্লাস না করায় কেমিস্ট্রি ক্লাসে করান প্লিজ, অনেক উপকৃত হতাম। ইনশাল্লাহ চেষ্টা করব, আমরা যতক্ষণ পর্যন্ত না এগুলো শেষ হচ্ছে তোমাদের বোঝানো, আমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের ইনশাল্লাহ আজকে এই ক্লাসটা নিব। ওকে, আমরা যে সাজেশন দিয়েছি এই সাজেশনের উপরেই সম্পূর্ণ ক্লাসটা নিব। এখন দেখো তার মানে কি, যদি আমাদের কোনো সময় যে একটি মাত্র মানে হাইড্রক্সিল মূলকের সাথে এই যে তোমার কি বলে, দেখো এখানে আমাদের কি বলছে যে যে অ্যালকোহলে OH যুক্ত কার্বনের একটি বন্ধনে অ্যালকাইল বা হাইড্রোজেন যুক্ত থাকে, অর্থাৎ অ্যালকাইল মূলক যদি যুক্ত থাকে, অ্যালকাইল মূলক CH3, তখন সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি। এটাকে কয় ডিগ্রি বলবো? 1 ডিগ্রি অ্যালকোহল। এরপরে আসো, যদি আমার কোনো কার্বন কার্বন বন্ধনে দুইটা মাত্র তোমার অ্যালকাইল মূলক যুক্ত থাকে, কি মূলক? অ্যালকাইল মূলক, তখন সেটাকে আমরা কি বলবো? তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি তিনটা মাত্র অ্যালকাইল মূলক যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলবো তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বুঝতে অসুবিধা আছে কারো? আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, দেখা যাক পরবর্তী প্রশ্নটা কি আছে আমাদের। পরবর্তী প্রশ্নে আছে কার্যকারী মূলক কাকে বলে। কার্যকারী মূলক কাকে বলে সেটা দেখি। আচ্ছা, বলছে জৈব যৌগের অণুতে অবস্থিত যেসব পরমাণু বা মূলক ওই যৌগের ধর্ম বা বিক্রিয়ার জন্য দায়ী থাকে, অর্থাৎ জৈব যৌগের অণুতে যে সমস্ত মূলক ওই বিক্রিয়ার জন্য দায়ী থাকে, যেরকম একটুখানি আগে আমরা কি লিখছিলাম যে অ্যালকোহল মূলক, অর্থাৎ যদি কোনো জায়গায় যেরকম মনে করো যে আমরা একটুখানি আগে যেটা লিখছিলাম, আমি যদি আবার একটু দেখাই তোমাদের, কি রে কলমের মুটকা খোলে না কেন? CH3 বন্ড OH, এইটা যে অ্যালকোহল, এটা আমরা কি করে বুঝলাম? এর কারণ কি, এর শেষে কি যুক্ত ছিল বলতো? OH মূলক। যেহেতু OH মূলক যুক্ত ছিল তাই এটা কি অ্যালকোহল, ব্যাস শেষ। এখন আসো ক্ষার ও মৃদু পানির পার্থক্য। এটা হচ্ছে একটা থিওরি প্রশ্ন, এটা তোমরা সবাই পড়ে নিতে পারবা। শিল্পক্ষেত্রে প্রবাহকের 4টি ব্যবহার, এটাও থিওরি প্রশ্ন, জাস্ট দেখে নিলেই হয়ে যাবে।
তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব 6 নম্বর প্রশ্ন যেটা আছে, ঠিক আছে। এখন আমরা 6 নম্বর প্রশ্নে যাব। থিওরি প্রশ্নগুলো তার বুঝাই লাভ নাই, ওগুলা বইতে দেখলেই পেয়ে যাবা ইনশাল্লাহ। এখন আমরা দেখব যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেগুলোর ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না, অর্থাৎ যে সকল পদার্থের ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না তাকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেরকম কি যে পটাশিয়াম ডাইক্রোমেট, কি বললাম, পটাশিয়াম K2Cr2O7, এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এর ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না। বলছে যেসব যৌগের, রাসায়নিক যৌগের ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেরকম H2SO4, এই সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড চেনো তোমরা? ওই যে বলে না অ্যাসিড আক্রমণ হয়, বা তোমার হচ্ছে যে ব্যাটারিতে রিস্কা সাইকেল বলছি কেন, রিস্কার বা ইজি বাইকের ব্যাটারিতে যে চার্জ দেয় না, ওইখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দ্বারা চার্জ দেওয়া হয়। ওর ভিতরে যে পানি থাকে, ওই পানি কিন্তু ফোটায় ফোটায় দিলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, মানে ঘন থেকে আস্তে আস্তে পাতলা হয়ে যায়। ওকে, তো এখন আসো, এছাড়াও তোমাদের মনে কোনো অভিব্যক্তি থাকলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আশা করি সকলেই বুঝতে পেরেছো। মানে কি সুধা বাংলা, যে যে সমস্ত পদার্থের ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না সেটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেরকম K2Cr2O7। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, যে সকল পদার্থের ঘনমাত্রা সহজেই পরিবর্তন হয় তাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এবার পরে যাব, Na2CO3 কে কি বলে, যে ক্ষারীয় লবণ বলা হয় কেন? Na2CO3 কে ক্ষারীয় লবণ কেন বলা হয় সেটা দেখব। দেখো Na2CO3 এর ধর্মটা কি আগে সেটা দেখি একটু, তারপরে দেখছি কেন ক্ষারীয় লবণ বলা হয়, ঠিক আছে। দেখো Na2CO3 তোমার এটা যদি আবার জলীয় দ্রবণ করা হয়, তো দেখো NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na প্লাস OH মাইনাস তৈরি করে, এবং H2CO3 কি করে জলীয় দ্রবণে 2H প্লাস প্লাস CO3 তৈরি করে, CO3 মাইনাস 2 তৈরি করে। এবং এই যে এই দুইটা কি করতেছে, একসাথে যুক্ত হয়ে Na2CO3 তৈরি করতেছে। অর্থাৎ এটা দেখো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যদি লবণ ও পানি তৈরি হয় তখন সেটাকে ক্ষারকীয় বিক্রিয়া বলা হয়। যেহেতু এখানে তোমার দেখো H2CO3 কি একটা অ্যাসিড, আর NaOH কি একটা ক্ষার, আমার এটা ক্ষার আর এটা অ্যাসিড, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে লবণ তৈরি হয় সেটা হচ্ছে ক্ষারীয় লবণ। তো যেহেতু সোডিয়াম কার্বনেটটা কি এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, সুতরাং এইটাকে কি বলা হয়, ক্ষারীয় বিক্রিয়া। বুঝছো বিষয়টা? আশা করি সকলেই বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের বইতে কি বলছে, যে পানিতে বিয়োজিত হয়ে দুর্বল কার্বনিক অ্যাসিড ও সরল ক্ষারক অ্যাসিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এটা কি সম্পূর্ণ, মানে আমি যে কথা বললাম সেটাই বলা আছে বইতে। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই, জটিল লবণ ও যুগ্ম লবণের মধ্যে পার্থক্য। আমি এখানে একটা পার্থক্য একটু তোমাদের দেখাবো, তার কারণে এটা বেশ গুরুত্বপূর্ণ, যার কারণে আমি এটা একটা পার্থক্য একটু তোমাদের দেখাবো। তারপরে আমরা 3-4টা আছে, এরপরে কিন্তু রচনামূলক অংশে সাজেশন দিব ইনশাল্লাহ। এবং রচনামূলক অংশে আমরা যে 10-12টা প্রশ্ন দেবো সেখান থেকে 100% 4টা প্রশ্ন কমন পাবা। এখান থেকেও রচনামূলকে আসতে পারে, সংক্ষিপ্ত থেকেও রচনামূলকে আসতে পারে। এখন আসো তোমার 4 নম্বরের জটিল ও ক্ষারীয় লবণের মধ্যে পার্থক্য।
দেখো, আচ্ছা এটা থিওরি প্রশ্ন পড়ে নিও, এটা নিয়ে আলোচনা না করি, কারণ যেহেতু আরো বেশ কিছু প্রশ্ন আছে। পরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে দেখাও যে সমস্ত ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারকই ক্ষার নয়। এই জিনিসটা যদি দেখতে চাই আমরা, তাইলে আমাদের যে কাজটা করতে হবে, যে ক্ষার কাকে বলে আর ক্ষারক কাকে বলে এই জিনিসটা তোমার জানতে হবে আগে। দেখো, বলছে যদি তোমার যে সমস্ত ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক হাইড্রোক্সিড ও হাইড্রোক্সিল অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পায়নি তৈরি করে তাকে ক্ষারক বলে। ঠিক আছে, তাকে কি বলে? ক্ষারক বলে। বলছে সাধারণত ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের অক্সাইড বা হাইড্রোক্সিডকে ক্ষারক বলে। তো ক্ষার পানিতে দ্রবীভূত হয়, মানে ক্ষারগুলো কি হয়? পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ যেরকম আমরা যদি একটা পদার্থের কথা বলি, যেরকম এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড, তাই তো, তারপরে হচ্ছে কি বলছে সাধারণত ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের অক্সাইড ও হাইড্রো অক্সাইডকে কি বলে? ক্ষারক বলে। ধাতু ও ধাতুর ন্যায় ক্রিয়াশীল কি, যে হাইড্রো অক্সাইড ও অক্সাইড সমূহ, মানে যে সমস্ত হাইড্রোক্সাইড সমূহ তোমার কি বলবো, যে ম্যাক্সিমাম সক্রিয় থাকে, ম্যাক্সিমাম সক্রিয় থাকে। যেরকম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এই হাইড্রোক্সাইড কিন্তু একটা তীব্র তোমার হচ্ছে কি যে এরা হাইড্রোক্সাইড কিন্তু আমার একটা তীব্র ক্ষারক। এখন দেখো বলছে যে কিন্তু পানিতে দ্রবণীয় সকল ক্ষারককেই ক্ষার, মানে দেখো এখানে একটা বেসিক পার্থক্য। পানিতে দ্রবণীয়, প্রথম পার্থক্য কি? পানিতে দ্রবণীয়। আর দ্বিতীয় পার্থক্য কি কি? পানিতে দ্রবণীয় নয়, দ্রবণীয় নয়। বোঝা গেল বিষয়টা? একটা পার্থক্য কি পানিতে দ্রবণীয়, আর একটা পার্থক্য কি পানিতে দ্রবণীয় নয়। বলছে যে কিন্তু পানিতে দ্রবণীয় ক্ষারককেই কেবল ক্ষার বলা হয়। তাহলে পানিতে দ্রবণীয় হইলে এটা কি হবে? ক্ষার। ঠিক আছে, এবার দেখো বলছে যেহেতু সকল ক্ষারক পানিতে দ্রবণীয় নয়, তার মানে কি ক্ষারক, এটা হবে কি ক্ষারক। তার মানে তোমার দেখো বিষয়টা হচ্ছে আমাদের এইখানে আসলে মূলত বেসিক যে পার্থক্যটা আছে, সেই বেসিক পার্থক্যটা আমরা দেখার চেষ্টা করব। বলছে যে তোমার দেখো সকল ক্ষারকই ক্ষার, সকল ক্ষারকই ক্ষার, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, সমস্ত ক্ষারক ক্ষার নয়। তার মানে এইটা সমস্তগুলো ক্ষার হবে না, কিন্তু এই ক্ষার সবসময় কি হবে? ক্ষারক হবে। অর্থাৎ তোমার কি ক্ষার আসলে কি করে? এই যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, এ পানিতে দ্রবণীয় হতেও পারে, নাও পারে, বাট ক্ষারক কি শুধুমাত্র পানি, মানে পানিতে দ্রবণীয় নয়। কথা ক্লিয়ার? তাহলে এর বেসিক পার্থক্যটা কি তোমরা ধরতে পেরেছো? তাহলে এই বেসিক পার্থক্য দিয়ে 1-2 লাইন লিখে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে দেখাও যে সমস্ত ক্ষারকই ক্ষার কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। তাহলে এটা গেল। এখন এসব পরবর্তীটাই, H2Cl2 সমীকরণের তাৎপর্য দেখি। H2Cl2 সমীকরণের তাৎপর্যটা দেখার চেষ্টা করি। H2Cl2 সমীকরণের তাৎপর্য, এখানে দেখো এই সমীকরণটা কিন্তু ভিন্ন রকম আসতে পারে, বুঝছো? এই জিনিসটা একটু খেয়াল রাখবে। দেখা আছে আসলে সালফিউরিক অ্যাসিড সমীকরণের তাৎপর্য, তো তুমি এসে আমাকে বললা যে স্যার আসলে আপনি যা দিছিলেন তা তো পরীক্ষায় আসেনি, তখন কিন্তু আবার বিপদ। দেখো এখানে আমাদের যে তাৎপর্য আছে, তাৎপর্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি যে তাৎপর্য দুই রকম, কি কি? একটা হচ্ছে
তোমার গুণগত তাৎপর্য আর একটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য, তাই তো? কি কি? একটা হচ্ছে গুণগত তাৎপর্য আর একটা পরিমাণগত তাৎপর্য। তাহলে দেখো গুণগত তাৎপর্য আমরা কি বলছিলাম, এটা তো আমরা আগেই সলভ করে দিয়েছি যে তোমার এই যে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, গুণগত তাৎপর্য। এটা কি বিক্রিয়া? একটা গ্যাসীয় বিক্রিয়া, শেষ। পরিমাণগত তাৎপর্য কি? ওই যে এক অণু হাইড্রোজেন এক অণু ক্লোরিন বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোজেনের ভর কত? এই যে এখানে দেখো বলা আছে যে 2 ভাগ ওজনের অক্সিজেন, ক্লোরিন কি 35 ইন্টু 2, 35.5 ক্লোরিনের ওজন, এর সাথে বিক্রিয়া করে 2 ইন্টু এর যে ওজনের সাথে ওজনের পরিমাণ তোমার কি করে, যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, সরি গ্যাস না, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড উৎপন্ন করে। এরপরে আসো আরেকটা কি, যে পরমাণুর বাম পাশে বিক্রিয়ার বাম পাশে পরমাণুর সংখ্যা 4 এবং ডান পাশে পরমাণুর সংখ্যাও 4, ব্যাস শেষ। আর অরবিটাল তো একদম প্রথমেই বুঝাইলাম। তাহলে এখন চলে আসো রচনামূলক হাই ভোল্টেজ। এখন হবে 2020 খেলা, তাই তো? আজকের এই খেলায় কিন্তু আমি জিতবো। এই যে 2020 প্রশ্নটা দিচ্ছি, এখান থেকে কিন্তু 100% কমন পাবা। সুতরাং আমাদের চ্যানেলটা একটু তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যেন তারাও একটু উপকৃত হতে পারে, তাই না? খামোকা নিজে নিজে মজা নিলে হয়? কারণ কি, যে শুধু তুমি না, তোমার বন্ধুকে পাস করানোর দায়িত্বও কিন্তু তোমার, তাই না? এই পাস করানোর যে ট্রিক্সটাকে দিচ্ছি আমি, বাট তুমি কি দিবা? একটু ঠেলা দিবা, তাই না? তোমার একটা ঠেলাতে যদি তোমার একটা বন্ধু পাস করতে পারে, তাহলে অসুবিধা কি? তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে সমস্ত গ্রুপে আমাদের এই লাইভ গুলোতে একটু শেয়ার করে দিলে পারো, তাই না? তাহলে তারাও তো এর মাধ্যমে উপকৃত হতে পারে। এবার আসো তাইলে রচনামূলক প্রশ্নে চলে আসি। রচনামূলক প্রশ্ন কয়টা দেবো বলো? হ্যাঁ, রচনামূলক প্রশ্ন কয়টা দিব? দ্রুত বলো। রচনামূলক কয়টা দিব তাইলে? বলো, দ্রুত কমেন্টে জানাও। 13টা। সজীব দত্ত বলছে 13টা। সজীব দত্তা, তাহলে তোমার কথাই থাক, 13টাই দিই নাকি? 10টা মারুফ হোসেন, ঠিক আছে মারুফ, তোমার কথাই রাখবো, 10টায় প্রশ্ন দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে চলে আসি এখন আমরা কেমিস্ট্রির যে হাই ভোল্টেজ ম্যাথ। প্রথমে দুটো প্রশ্ন দেবো, একটা শিওর কমান। কয়টা? দুটো দেবো, একটা 100% কমান। কি কি? দেখো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 1 নম্বর রচনা দিচ্ছে। এখন আমরা রচনা যে প্রশ্ন আছে, 1 নম্বর রচনাতে কি আছে? মৌলিক কণিকা কি? মৌলিক কণিকা কি? সকল প্রকার মৌলিক কণিকার বর্ণনা দাও। সকল প্রকার মৌলিক কণিকার বর্ণনা দাও। এটা 1 নম্বর প্রশ্ন। কি বলেছি? দুটো দেবো, একটা আসবে। তাহলে আরেকটা প্রশ্ন কি দেবো জানো তোমরা? বলো তো আরেকটা প্রশ্ন কি দেবো? দেখি কিরকম বলতে পারো। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম 100% আসবে। এই দুটোর থেকে একটা প্রশ্ন 100% আসবে। কোয়ান্টাম সংখ্যা কি? সকল প্রকার বর্ণনা দাও। সকল প্রকারের বর্ণনা দাও। সকল প্রকারের বর্ণনা দাও। এখান থেকে কে বলেছে? প্রকাশ স্যার বলছে কি এই দুইটা থেকে 100%
একটা প্রশ্ন আসবে কিন্তু। ওকে, এই দুইটা থেকে কয়টা প্রশ্ন আসবে? একটা প্রশ্ন আসবে। এরপরে আসো কি, আর পরে আবার দুইটা দেবো, সেই দুটোর থেকে একটা আসবে। 100% আসবে। প্রশ্নের যে কোনো এক কোনায় 1000% লেখা থাকবে, 1000%। কে বলেছে? আমি বলেছি। ঠিক আছে। 3 নম্বরে আমি এটা একটু ভিডিওটা দেখে রাখি, এটা আমাদের ভিডিওর 1 ঘন্টা 9 মিনিটের টাইমে আমি বলছি যে এখন দুইটা প্রশ্ন দিব, এই দুইটা প্রশ্ন থেকে 1000% একটা প্রশ্ন কমন আসবে। পরীক্ষার প্রশ্নের যে কোনো কোনায় লেখা থাকবে। ঠিক আছে, সেটা কি? যে প্রমাণ করো যে পিভি ইকুয়াল টু এন আর টি। 4 নম্বরে কি? যে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ কি? এর ক্রিয়া কৌশল লেখো। এর ক্রিয়া কৌশল। এই দুইটা প্রশ্ন থেকে 10,000% একটা আসবে, 10,000। তার মানে কি চলে আইছে প্রশ্ন ফাঁস, তাই না? বিষয়টা এরকমই কিন্তু। এরপরে আসো 5 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি তোমার কি? জারণ বিজারণ যুগোৎপদ ঘটে। জারণ বিজারণ যুগপৎ ঘটে। ঠিক আছে। এরপরে কি? পারমুটিট পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ। 6 নম্বর, পারমুটিট পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ। ক্ষরতা দূরীকরণ। এই দুইটা থেকে 2000% একটা কমন আসবে। প্রশ্নের যে কোনো এক জায়গায় লিখা পাবা, প্রশ্নের যে কোনো এক কোনায়। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো ক্লাসটা এখনো শেয়ার না করে বসে আছো কেন? হ্যাঁ, এরপরে আসো 7 নম্বর প্রশ্ন হিসেবে কি দিচ্ছি? ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতি। ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতি। ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতি। এরপরে হচ্ছে কি? হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। 8 নম্বর প্রশ্ন হিসেবে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বন এর শ্রেণী বিভাগ। এবং 9 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি মাংস ও আমের আচার কৌটাজাতকরণ প্রক্রিয়া। মাংস ও আমের আচার কৌটাজাতকরণ প্রক্রিয়া। এই তিনটে থেকেও 100% একটা প্রশ্ন কমন পাবা। এই যে প্রশ্নগুলো দিলাম এখান থেকে কমন পাবা। এখন একটু কমেন্টে জানাবে যে আমাদের আসলে এগুলো তোমাদের একটু বোঝানোর দরকার আছে কিনা। তো যদি বলো বোঝানোর দরকার আছে তাহলে বুঝাবো, তা না হলে এই পর্যন্ত থাকবে আর কি ক্লাসটা। তোমরা একটু সবাই কমেন্ট করো এবং তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং তোমাদের মতামতগুলো একটু আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি কিন্তু সেইভাবে আগাবো ইনশাল্লাহ। দ্রুত জানাও। দেখি আমাদের সাথে কতজন মতো যুক্ত আছে, একটু চেক করি। আচ্ছা, এবং কে কি কমেন্ট করছে সেটাও একটু দেখার চেষ্টা করি। তাইলে এই ক্লাসটা করে কার কার ক্ষতি হলো সেটা আমাকে বলো। ক্ষতি হয়েছে কার কার? বলো ক্ষতি হলো কার কার এই ক্লাস করে? স্যার এটা কোন সাবজেক্ট? তুমি কি বাবু পড়তে পারো? উপরে লিখাই আছে সেমিস্ট্রি, CHIMISTRY, সেমিস্ট্রি। কি উচ্চারণ ঠিক আছে না? সেমিস্ট্রি না? যেহেতু সি আছে সেহেতু স তো উচ্চারণ হওয়ারই কথা, তাই না?
দুর্জয় দাস স্যার ফ্রম জিপিআই ইন ইওর কোচিং, আর বুঝাই দেন, তাই তো? দি তাহলে তুই কইছো মিয়ারা, তুই বুঝাই দি, দেখা যাক। এবং এই যে প্রশ্ন, যদি 4টে প্রশ্ন কমন না পাও তাহলে মানে লেখাপড়া করার আর দরকার নেই। জেপিআই পলিটেকনিক, বুঝলাম না জেপিআই আবার পলিটেকনিক কি করে হইলো বলো তো? স্যার কোনটা কোন অধ্যায়ের প্রশ্ন বললে ভালো হতো। অধ্যায় তো বাবা মুখস্থ নেই আমার। এটা প্রথম, এটাও প্রথম, এটা তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে ষষ্ঠ, 4, 5, 6 অধ্যায়, এটা হচ্ছে 7 অথবা 8 অধ্যায়তে আছে, এটা 9 অধ্যায়তে আছে, এটা 10 অধ্যায়তে আছে, এটা 11 অধ্যায়তে, আর এটা একদম লাস্ট অধ্যায়তে। ঠিক আছে, এবার খুঁজে নাও। আচ্ছা, তো দেখো তাইলে আমরা এখন এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করি। মাংস কি করে সংরক্ষণ করতে হয়? মাংস সংরক্ষণ করার ভালো পদ্ধতি কি জানো? খাওয়া দাওয়া পেটের ভিতরে গিয়ে সংরক্ষণ হবে, এর থেকে আর ভালো পদ্ধতি কি আছে বলো তো? এবার আমাকে পড়া লাগে নাকি? সবাই একটু তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করে দাও, বা তোমাদের কলেজের যে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভিডিওটা শেয়ার করে দাও, তাইলে তারাও এই জিনিসগুলো একটু দেখতে পাবে, তাই না? কারণ আমরা তো অবৈধ কোনো জিনিস দিচ্ছি না, বৈধ জিনিসই দিচ্ছি। এখন দেখি কি করে আমের আচার সংরক্ষণ করা যায়। আমের আচার সংরক্ষণ কি করে করা যায় তোমার মার কাছে যে শোনো, মাই বলে দেবে না। কেমিস্ট্রি ক্লাসে পড়ার তো দরকার নেই, আছে? আচ্ছা, তো দেখো বলছে পাকা আমে আর্দ্রতা ও বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে অণুজীবের উৎপত্তি ও বংশবিস্তার ঘটে। অর্থাৎ আমাদের বলছে আমাদের কাছে যে পাকা আম থাকে, এই পাকা আমে আর্দ্রতা, আর্দ্রতা মানে কি বলতো? তারপরে হচ্ছে বায়ুর অক্সিজেন, মানে যে একটা রস থাকে আমে, ওই রসের সাথে কি হয়, বায়ুর অক্সিজেন মিক্স হয়, মিক্স হয়ে কি করে যে অণুজীব, মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুজীব, এটার বংশ বিস্তার করে, যার কারণে দেখবা আমের উপর দিয়ে দেখতে ভালো হয়, ভিতরে এরকম ভাবে দাঁত দিয়ে ছুললেই তোমার কি হয়, বড় কোড় 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 পোকা বেরোয়, দেখছো না? মানে এরকমটা হয় যে, মানে আমি অনেক দেখছি যে উপর দিয়ে অনেক ভালো আম, এবার দেখা যাচ্ছে ওইটা আমার আবার আমগুলো একটু এরকম ভাবে নেড়ে নেড়ে চুষে চুষে খেতে বেশ মজাই লাগে, বুঝছো? তো এখন এই আম খাচ্ছি, এখন খাইতে খাইতে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা পোকা গালে চলে আসলো। আহ, অস্থির ফিলিংস, তাই না? বিয়ার গ্রিলস হয়ে যাবে না তখন? আচ্ছা, জেপিআই সেন্টার ফোরাম AEI। আচ্ছা, তো দেখো বলছে যে বিভিন্ন অণুজীবের প্রভাবে আমের স্টার্চ, প্রোটিনের পলিমার অণু, শুক্রোজ অণুগুলো অতি সহজেই ভেঙে যায়, গাজন বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিডে পরিণত হয়, আম তার পুষ্টিমান হারিয়ে ফেলে। আমকে কৌটাজাতকরণ করে দীর্ঘমেয়াদী সময়ের জন্য পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করা হয়। তো বিষয় হচ্ছে এ উদ্দেশ্যে পুষ্টিমান আম সংগ্রহ করে ওজন নেওয়া হয়, ধৌত করা হয়, টুকরা কোটা প্রয়োজনীয় প্রিজারভেটিভ যোগ করে কি করা হয়, অ্যাগস্টিং, সিলিং, স্টেরিলাইজিং, লেভেলিং, সংরক্ষণ। তার মানে কি করতে হবে দেখো, আমরা এই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। আমের প্রসেস, প্রথমে এই হচ্ছে ম্যাঙ্গো, এই দিলাম একটা 2, এই পাশে ভালোবাসা আম, এটা কুচি কুচি করে ফালিতে কাটলাম, তাই তো? কাটে আমরা কি করব, প্রথমে এটা নিলাম, নিয়ে কাটলাম, কেটে এটাকে কৌটায় দিলাম, কৌটা। এভাবে জিনিসটা যদি তোমরা মনে রাখো তাহলে ইজিলি মনে রাখতে পারবা। তো কৌটা করে কি করতে হবে, তোমার হচ্ছে টুকরাকরণ, টুকরো প্রয়োজনীয় প্রিজারভেটিভ। এবার আমাদের মূল জিনিস প্রিজারভেটিভ, মানে রাসায়নিক পদার্থ, যেটা রাসায়নিক পদার্থ, রাসায়নিক প্রিজারভেটিভ। তারপরে কি প্রিজারভেটিভ করে সিলিং করতে হবে, ওইটা সিলিং। তারপরে সিলিং করার পরে কি করতে হবে, তোমার কি স্টোরেজ, তারপরে লেভেল, স্টোরেজ, তারপরে হচ্ছে কি লেভেল। এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু খুব ইজিলি টপিকসটা মনে রাখতে পারবা, ঠিক আছে? স্যার আপনি লাইভ
আপনার লাইভ পিছনে দেখা যায় না কেন? তানজিল আহমেদ, টাকা সেন্ড করছি, সাজেশন দেন। যদি সেন্ড করেন ক্লাসের পরে একটু কাইন্ডলি নক দিবেন, সাজেশন পেয়ে যাবেন। আপনি একটু সাইটে যান প্লিজ। এই নাও আমি সাইটে গেলাম, হয়েছে? এবার স্ক্রিনশট দাও। এরপরে আসো, তারপরে কি, এখন আসো যে তাহলে আমের প্রিজারভেটিভ, সরি, আমের মাংস ও আমের আচার কৌটাজাতকরণের পদ্ধতিটা বোঝা গেল। মানে মাংসের ক্ষেত্রে তো আমরা এই কাজটা করবো, তাই না? মাংসের ক্ষেত্রে এই কাজটা করবো, বাট যদি জিনিসটা, সরি, আমের ক্ষেত্রে এই কাজটা করবো। যদি জিনিসটা মাংস হয় তাহলে কি করতে হবে? মাংস প্রথমে কি, যে সেটা যে মাংসই হোক না কেন, মাংসগুলোকে আগে কুচি কুচি টুকরা করতে হবে, করে কৌটায় ভরতে হবে, তারপরে রাসায়নিক প্রিজারভেটিভ দিতে হবে আমাদের। প্রিজারভেটিভ দেওয়ার পরে কি করতে হবে? তোমার ওইটাকে সিলিং করে দিতে হবে। সিলিং করে দেওয়ার পরে কি করতে হবে? ওইটা আমাদের স্টোরেজ করতে হবে, অর্থাৎ এক জায়গায় সংরক্ষণ করতে হবে। তারপরে কি, যে লেভেলিং করে ফেলতে হবে। ফেললে আমরা কিন্তু সংরক্ষণ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আসো এরপরে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা নিয়ে একটু আলোচনা করি আমরা। হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। তো হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগ আছে, হাইড্রোকার্বন মানে কি? কার্বন কার্বন বন্ধন। কি বললাম? কার্বন কার্বন বন্ধন। তাহলে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা একটু আলোচনা করি। আমরা একটু এখন কি আলোচনা করব? হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। দেখো, বিষয় হচ্ছে যে হাইড্রোকার্বন মূলত দুই রকম। হাইড্রোকার্বন মূলত কয় রকম? দুই রকম। আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। হাইড্রোকার্বন দুই রকম। হাইড্রোকার্বন দুই রকম। হাইড্রোকার্বন দুই রকম। কি কি? নাম্বার ওয়ান, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমাদের আসলে আলোচনা করা আছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আসলে আমাদের আলোচনা করা নাই। তাহলে এখানে লিখবো অ্যালিফেটিক, অ্যালিফেটিক, আর এখানে কি লিখবো? অ্যারোমেটিক, অ্যারোমেটিক। আচ্ছা, অ্যালিফেটিক কি আর অ্যারোমেটিক জিনিসটা কি, এই জিনিসটাকে একটু বুঝতে হবে। অ্যালিফেটিক যৌগ, তাহলে এখন দেখো, তোমার যদি রচনামূলকে আসে প্রথমে এইভাবে ছক আকারে আমি যেভাবে লিখে দিচ্ছি, এখনো বাকি আছে, আমি লিখে দিব। তো লিখে দেওয়ার পরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে যদি রচনামূলকে এই প্রশ্ন আসে, কিসে? যদি রচনামূলকে এই প্রশ্ন তোমার আসে, সেক্ষেত্রে তুমি প্রথমে আগে প্রকারভেদ লিখবে এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা দিবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে সংজ্ঞা দিবে। সংজ্ঞাটা তোমরা কিভাবে দিবে দেখো, সেটা হচ্ছে যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে আমরা কি বোঝাচ্ছি বলতো? অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে বোঝাচ্ছি যে সমস্ত কার্বনে আসলে মুক্ত শিকল বন্ধন থাকে, মুক্ত শিকল, কার্বন কার্বন মুক্ত শিকল থাকে, সেটাকে বলা হয় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে বলো? যে সমস্ত জৈব যৌগে আসলে তোমার কি কার্বন কার্বন চাক্রিক বন্ধন থাকে। কি বন্ধন? চক্রাকারে যে ঘোরে যে বন্ধন, ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, এবার আসো, তোমার এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই রকম। অ্যালিফেটিক আবার দুই রকম। কি কি? একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। একটা কি? মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল, ঠিক আছে? তো মুক্ত শিকলটা কি আর বদ্ধ শিকলটা কি, আমরা সেই জিনিসটা দেখব। মুক্ত শিকল আর বদ্ধ শিকল, তাহলে হাইড্রোকার্বন প্রথমে কয় রকম? দুই রকম, অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার কয় রকম? দুই রকম, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। যদি আমার কোন একটা মানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন মানে সিঙ্গেল বন্ডের যে কার্বন গুলো আছে, কার্বন হাইড্রোজেন বন্ড, সেগুলো যদি একটা নির্দিষ্ট প্যাটার্নে যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় বদ্ধ শিকল, ঠিক আছে? মানে শুরুর বিন্দু শেষ বিন্দুতে, ওকে, তুমি এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে চলে আসলা আবার একই জায়গায়, ওইটা হচ্ছে বদ্ধ শিকল। আর মুক্ত শিকলটা কি? যেটা কার্বন কার্বন মুক্ত বন্ধন বিদ্যমান থাকে। তো দেখো, এই মুক্ত শিকলটা আবার দুই রকমের হয়। কি কি আমি বলছি, আমি এখানে একটু লিখে দিচ্ছি। মুক্ত শিকল, মুক্ত শিকল কয় রকম হয়? দুই রকম। কি কি হয় সেটা দেখি তাইলে। একটা হচ্ছে
মুক্ত শিকল হয়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। একটা কি সম্পৃক্ত। এই সম্পৃক্ত জৈব যৌগকে বলা হয় অ্যালকেন। সম্পৃক্তকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন এই জিনিসটা ওর নিচে লিখবা, মুক্ত শিকল লিখে ঠিক এই তীর চিহ্নটা নিচে দিবা, যেহেতু জায়গা কম আছে তাই ওইভাবে লিখছি। আর সম্পৃক্তর পরে অসম্পৃক্ত। অসম্পৃক্ত। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই রকম, কি কি? একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকেন কাকে বলে? যেখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে সেটাকে বলা হয় অ্যালকেন, আর যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেটাকে বলা হয় অ্যালকিন। যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে সেটাকে বলা হয় অ্যালকাইন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তাহলে এরকম প্রত্যেকটার আবার সংজ্ঞা দিয়ে দিবা যদি তোমার রচনামূলক প্রশ্নটা আসে। আর যদি সংক্ষিপ্তে আসে সেক্ষেত্রে জাস্ট এই ফিগারটা এঁকে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আসো, হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ হয়ে গেল। এখন আসো আমরা ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতিটা শিখব। ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতি, ঠিক আছে? তো দেখি ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতিটা কি আসলে। আচ্ছা, যাই হোক, আচ্ছা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নে একটু একটা প্রশ্ন অ্যাড করে নাও, যে প্রশ্নটা আমার দিতে ভুলে গেছি। আমার ওইখানে ইলেকট্রোলাইসিস কি, ইলেকট্রোলাইট বা ইলেকট্রোলাইসিস জিনিসটা কি, এই জিনিসটা একটু অ্যাড করে নাও তোমরা, ঠিক আছে? যারা লাইভে যুক্ত আছো কাইন্ডলি একটু এই জিনিসটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে অ্যাড করে নাও যে ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইট জিনিসটা আসলে কি। ওকে, আচ্ছা এবার আসো ইলেকট্রোপ্লেটিং পদ্ধতির যে বর্ণনা আছে সেই বর্ণনাটা। আমি প্রথমে একটা ছবি এঁকে নিই, তারপরে তোমাদের বর্ণনা দিচ্ছি। এই তোমরা ওই যে দেখছো যে যেখানে আমাদের হচ্ছে তোমার চা তৈরি করার যে ফ্লাক্স, ওই ফ্লাক্স দেখছো? মানে ওই যে দোকানে দেখো না, যে দোকানদাররা চা তৈরি করে দুইটা চামচ দিয়ে, কলমে তো দাগ পড়ে না। চা তৈরি করা দেখেছো কেউ? কমেন্টে জানাও। এই যদি না দেখো তাহলে তুমি বাংলাদেশের পাপি না, তুমি অন্য কোনো গ্রহ থেকে আইছো, নাকি তোমরা হচ্ছে জেগে জেগে ঘুমাচ্ছ। এটা হচ্ছে আমাদের নিকোল অ্যানোড, নিকোল অ্যানোড। আর এটা হচ্ছে প্লেটিং কপার, কপার CUPPER, কপার এর আমরা কপারের উপরে তোমার নিকেলের প্রলেপ দিব। তো যার প্রলেপ দিব ইলেকট্রোপ্লেটিং, আমি এটা নিকেল আর এটা হচ্ছে সালফেট -2, এটা নিকেল +2। তো দেখো এটা মনে করলাম আমার একটা চামচ, একটা হচ্ছে চামচ আছে, আমরা এখন এই চামচে কি করে ইলেকট্রোপ্লেটিং করব আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো দেখো তোমার এই কাজটা যদি আমার করতে হয় সেটা কিভাবে করতে হবে। আমরা প্রথমে একটা সলিউশন নিব। কি নিব? প্রথমে একটা সলিউশন নিব। কি সলিউশন নিব? তোমার নিকেল সালফেটের সলিউশন। সলিউশন বলতে কি বোঝাচ্ছি? আমরা এটা একটা জলীয় দ্রবণ নিব। ওকে, জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলতে কি? মনে করো তুমি এক মুঠা চিনি, চিনি যখন পানিতে দিয়ে অনেক নাড়াচাড়া করো তখন কি হয়? ওখান থেকে তোমার পানি এবং চিনির একটা মিশ্রণ তৈরি হয়ে যায় না? ওরকম একই কাজ করব। নিকেল আর সালফার, নিকেল সালফেটকে আমরা জলীয় দ্রবণ করব। জলীয় দ্রবণ করার পরে আমরা অ্যানোড হিসেবে নিকেল দণ্ড এবং কপার যে যে চামচ আছে এই চামচটাকে আমরা, যেহেতু আমরা কপারের চামচের উপরে ইলেকট্রোপ্লেটিং করব, আমাদের পরীক্ষার প্রশ্ন এরকম আসবে যে তোমার ইলেকট্রোপ্লেটিং এর পদ্ধতি বর্ণনা করো।
তাহলে আমরা ঠিক এই জিনিসটাই লিখবো যে আমরা ইলেকট্রোপ্লেটিংটা কি, যে ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে যে কোনো একটি মানে কম সক্রিয় ধাতুর উপরে অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ওকে, প্রথমে এই সংজ্ঞাটা লিখবো। তো আমরা এটার সলিউশন করার জন্য আমরা এটা বলবো যে আমরা নিকল এবং কপার, ঠিক আছে, আমরা কি করব, নিকল এবং কপার প্রথমে লিখবো যে একটি নিকল সালফেটের একটি জলীয় দ্রবণ নি, সেই দ্রবণে অ্যানোড হিসেবে নিকল দণ্ড এবং কপার হিসেবে ক্যাথোড হিসেবে কপার দণ্ড নি। ওকে, কপার দণ্ড নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই জলীয় দ্রবণে আমরা যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করব তখন সালফার, নিকল সালফেটের যে সালফার যে আয়ন আছে নেগেটিভ আয়ন, সেটা কি এই যে কপারের থেকে নিকলটা অধিক সক্রিয় ধাতু হওয়ায় সে কি করবে, অ্যানোড দণ্ডে এসে যুক্ত হয়ে যাবে। এবং কপারের যে চামচ আছে সে কি তোমার নেগেটিভ আয়ন হয়, এই নিকলের পজিটিভ আয়ন কপার চামচের উপরে আস্তে আস্তে জমা হবে। এভাবে কি সম্পূর্ণ চামচই তোমার কি নিকেলের প্রলেপ দ্বারা আবৃত হয়ে যাবে। যেরকম আচ্ছা হ্যাঁ বানাইতে পারি, গুড দুর্জয় দাস। তো দেখো এখানে আমাদের এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, এই জিনিসটা তৈরি করার ফলে আস্তে আস্তে যেরকম দেখো আমরা যখন ওই জগে যে রাস্তার পাশে যে চা খাই, যে সমস্ত জগ দিয়ে পানি ঢালে, ওই জগে দেখো কিছুদিন পরে ইলেকট্রন মানে কারেন্ট পায় না। কারেন্ট কেন পায় না? কারণ ওই যে আমাদের এই দিকের পানিতে আয়রনের পরিমাণটা অনেক বেশি। আমরা যারা এই দক্ষিণাঞ্চলের দিকে বসবাস করি, অর্থাৎ যশোর কন্টিনেন্টালের দিকে আছি, তাদের পানিতে আয়রনের পরিমাণটা অনেক বেশি, যার কারণে ওই পানির ওই আয়রনটা আসলে চামচের প্রান্তে গিয়ে মরিচা ধরায়, ঠিক আছে। ফলে কি হয়, মরিচা ধরাইতে ধরাইতে ওই যে তোমার আমাদের এখানে সাধারণত দেয়া থাকে অ্যালুমিনিয়াম, তো ওই অ্যালুমিনিয়ামের চামচটা কিন্তু আসলে আর মানে কোনো ইলেকট্রন মানে গ্রহণ করতে পারে না। ফলে সেটা কি হয়ে যায়, তোমার একটা ওয়েস্টেজ হয়ে যায়। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো পারমিউটেড পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ। পারমুটিট পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ, তাহলে এটা গেল। এখন আমরা পারমুটিট পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ করবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, পারমুটিট পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ। তো পারমুটিট এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আসলে তোমার কি স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের ক্ষরতা আসলে দূরীকরণ করা যায়। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমার আমাদের ওই যে ফিল্টার আছে না, এই ফিল্টারের মতো, ঠিক আছে। এটা কিসের মতো? ফিল্টারের মতো। আচ্ছা সবাই একটু একটা সেকেন্ড একটু অপেক্ষা করো, আমরা আসছি খুব দ্রুতই, 1 মিনিট, সবাই একটু 1 মিনিট অপেক্ষা করো। আচ্ছা সবাই আসো, ঠিক আছে। তো চলে আসলাম আবারও। এখন আমরা কি করবো বলো তো, পারমুটিট পদ্ধতিতে ক্ষরতা দূরীকরণ, তাই না? তো পারমুটিট পদ্ধতি আসলে অন কাইন্ড অফ ওই যে ফিল্টারের পদ্ধতি বললাম, আমাদের বাসা বাড়িতে যে সমস্ত ফিল্টার থাকে সেই ফিল্টারেরই একটা পদ্ধতি। তো পারমুটিটটা আসলে কি, আগে সেই জিনিসটা দেখি।
আমরা একটু পারমুটেটের সংজ্ঞাটা লিখি যে NaAlSiO4 ইন্টু 3H2O। তো এটা হচ্ছে আমাদের সেই পারমুটিট। এখন বিষয় হচ্ছে তোমার এই যে পারমুটিটটা আছে, আমরা ওই যে বললাম যে আর্দ্র মানে কি, ওই জিনিসটা আসলে 3 অণু পানি অবস্থিত থাকে। কয় অণু পানি? 3 অণু পানি অবস্থিত থাকে। তো যখন 3 অণু পানি অবস্থিত থাকে তখন আমাদের বলছে কি আর্দ্র সোডিয়াম অ্যালুমিনো অর্থোসিলিকেট। অর্থোসিলিকেট কেন বলা হয়? যদি কোনো জায়গায় একটা মাত্র সিলিকেট আয়ন উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় অর্থোসিলিকেট। অর্থাৎ আর্দ্র অ্যালুমিনো অর্থোসিলিকেট এর সাথে 3 অণুর আর্দ্র যদি বলে দিই তাহলে 3 অণু বলার দরকার নাই। তো এই পারমুটিট প্রণালীতে আসলে আমরা কিভাবে এখন এই ক্ষরতাটা দূরীকরণ করবো আমরা সেই জিনিসটা দেখি। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে, ঠিক আছে? তো দেখো আসলে বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে একটা ছবিটা আঁকতে হবে। আমার জায়গা কম, আমি একটু ছোট করে ছবিটা আঁকছি তোমাদের। ছবিটা হচ্ছে কি, আমি এখানে উপরে জাস্ট টপটা এঁকে দিচ্ছি, খড়পানি, তারপরে হচ্ছে কি বালি, স্যান্ড, তারপরে হচ্ছে কি যে পারমুটিট, এই যে এটা থাকে পারমুটিট, তারপরে হচ্ছে কি পাথরের নুড়ি, তারপরে কি থাকে পাথর, তারপরে কি থাকে, এটা হচ্ছে ভালো পানি, ঠিক আছে? তো দেখো বিষয়টা হচ্ছে আমরা এইটার পদ্ধতিটা আসলে কি, যে আমরা এখানে উপরে প্রথমে খড়পানি রাখার পরে মানে আমরা প্রথমে যন্ত্রের বর্ণনা দিব, দেন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ কিভাবে এটাকে আমরা আসলে পরিষ্কার করি সেটা হচ্ছে ক্রিয়া কৌশলটা বর্ণনা করব। ওকে, তো ক্রিয়া কৌশলটা কি, উপরে আমরা খড়পানি রাখছি, তার নিচে কি স্যান্ড অর্থাৎ বালি দিয়েছি। বালি দেওয়ার পরে আমরা কি একটা পারমুটিটের স্তর রাখছি, NaAlSiO4 ইন্টু 3H2O। এটা হচ্ছে আমাদের সেই পারমুটিটের স্তর। আচ্ছা, তো দেখো এই যে পারমুটিটের স্তরটা আমরা রেখেছি, এই পারমুটিটের স্তর, তার নিচে আমরা কি রেখেছি, পাথর রেখেছি। রাখলে ওইখান থেকে যখন পানি দিচ্ছি প্রথমে কি কাজ হচ্ছে, যে বালিতে গিয়ে প্রথমে যে বড় মানে আবর্জনা বা কলয়েড কণাগুলো সেগুলো আটকে যাচ্ছে, আটকে গিয়ে পারমুটিট কি করছে, ওইটা মানে তোমার কি বলবো যে খড়ের যে ইয়েটা ধর্মটা, যেরকম তোমরা ওই যে কি বলবো যে কলের পানিতে সাবান দিয়ে মাথা গোসল করছো না, হ্যাঁ মাথা ধুইছো না, ধুইলে কি হয় দেখবে এরকম ভাবে চুল ধরে টানলে জিনিসটা কি হবে বলো তো, এরকম ভাবে চুল ধরে যদি টানো তখন দেখবো যে ওইরকম দানা দানা কিছু পদার্থ বের হবে, তাই না? তো এই যে জিনিসটা বের হবে ওইটা হচ্ছে আমাদের এই পাথরে আটকায় যাবে, তারপরে নিচে ভালো পানি পড়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আসো এটা যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা দেখি। মানে জায়গা কম হওয়ার কারণে লিখতে পারছি না। আচ্ছা যাই হোক, বাদ বাকি গুলো আশা করা যায় তোমরা পড়ে নিতে পারবা। আমার নেক্সট ইংলিশ 1 ক্লাসের টাইমটাও হয়ে গেছে, অলরেডি 8টা ক্রস করে গেছে। আমাদের 20 মিনিট পরে ইংলিশ ক্লাস। তোমরা এই 1 2 3 4 5টা এই 5টা প্রশ্ন একটু বাসায় পড়ে নিবা। এই 5টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ 100% কমন পাবা। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি।